এর সবগুলো তখন জামাত ইসলামের 2 মন্ত্রী দ্বারা সংগঠিত হয়েছে। কোনটি কোনটি? 21শে আগস্টের গ্রেনেড হামলা, এখানে কে কে আসামি? 10 ট্রাক অস্ত্র। আসামি কারা কারা? আমি তো বললাম তারেক রহমান এটা বলতে পারতো, কারণ তারেক রহমানও সেই মামলার আসামি কিনা? আসামি তো। আচ্ছা। কিন্তু সেই মামলা, সেই ঘটনাগুলো, এগুলা এই যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য না, তারেক রহমান আসামি হলে তাহলে শুধু ওই দুজন দোষী কিভাবে হয়? তারেকের বিগত দিনের কার্যক্রম নিয়ে সংশয় আছে। 21শে আগস্ট গ্রেনেড হামলায় তার নামটা আমরা জানি। শাহেদ আলম একই ব্যক্তি ভিন্ন সময়ে গ্রেনেড হামলা নিয়ে দিচ্ছেন আলাদা রকম বক্তব্য। দুর্বলতম দলের একটি পরিণত হয়েছে বিএনপি, তারেক জিয়াও দুর্বলতম নেতৃত্বের একটিতে পরিণত হয়েছে। বাংলাদেশের জন্যই তারেক রহমানের জীবিত, অক্ষত, সুস্থ থাকা দরকার। বাংলাদেশের জন্যই তারেক রহমানকে আগামী অন্তত 5টা বছর রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার দায়িত্ব দেওয়া দরকার। নেটিজেনদের দাবি, এক এক সময় নিজের সুবিধার কারণে এক এক রকম বক্তব্য দেয়া শাহেদ আলমের নির্দিষ্ট কোনো ধান্দাবাজির অংশ। তাই তো বিভিন্ন সময় দেয়া তার একই বিষয়ে ভিন্ন রকম বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। বিএনপি পরিবারের সন্তান তারেক রহমান 2008 সালের সেপ্টেম্বরে সম্ভবত তিনি দেশ ত্যাগ করেন। সেই হিসেবে আজকে 10 বছর তারেক রহমান আছেন দেশের বাইরে। এই 10 বছরে তারেক রহমান কি করেছেন সেটা একটা বড় প্রশ্ন। আজকে যদি আমরা তারেক রহমান হারাই, এটা কি তারেক রহমানের নিজের লস, দল হিসেবে বিএনপির লস, না বাংলাদেশের যারা কোটি লক্ষ কোটি মানুষ যারা মধ্যপ্রান্তের বাংলাদেশের স্বপ্ন দেখছে, সকলের বাংলাদেশের স্বপ্ন দেখছে, সংখ্যালঘু নিরাপত্তার বাংলাদেশের স্বপ্ন দেখছে, নারীর অধিকারের বাংলাদেশের স্বপ্ন দেখছে, প্রগতির বাংলাদেশের স্বপ্ন দেখছে, কিভাবে ডেভেলপমেন্ট পলিটিক্স এগিয়ে নিয়ে যাওয়া যায়, গ্রামের মানুষের ভাগ্য উন্নয়ন করা যায়, হেলথ কার্ড, কৃষক কার্ড, এইসব কথা তো আর কেউ বলছে না। এসব বক্তব্যের পাশাপাশি বহুরূপী বুদ্ধিজীবী সাংবাদিক শাহেদ আলম নতুন করে আবারও আলোচনায় এসেছেন 2004 সালের গ্রেনেড হামলা নিয়ে বক্তব্য দিয়ে। সম্প্রতি জামায়াতে ইসলামীর নেতাদের দোষ দিয়ে গ্রেনেড হামলার জন্য দায়ী করায় তার আগের আরেকটি বক্তব্য সামনে এসেছে, যেখানে তিনি গ্রেনেড হামলার জন্য তারেক রহমানের সমালোচনা করেছিলেন। তারেকের বিগত দিনের কার্যক্রম নিয়ে সংশয় আছে। 21শে আগস্ট গ্রেনেড হামলায় তার নামটা আমরা জানি। একইভাবে শহীদ ওসমান হাদিকে নিয়ে দেয়া শাহেদ আলমের আরেকটি বক্তব্য ভালোভাবে নেয়নি ফেসবুক ব্যবহারকারীরা। এক ভিডিওতে শাহেদ আলম বলেন, হাদি বেঁচে থাকলে নির্বাচনে কয়েকশো ভোট পেতেন। তবে নেটিজেনদের দাবি, হাদির যে আসনে নির্বাচন করার কথা ছিল সেই আসন ঢাকা 8-এ বিএনপির বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি ভোট পেয়েছেন প্রায় 55,000। সেই যুক্তিতে ইনসাফের পক্ষে থাকায় ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এবং জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা হিসেবে জনপ্রিয় ওসমান হাদি আরো বেশি ভোট পেতেন বলে মত নেটিজেনদের। হাদি যেহেতু রাষ্ট্র নির্মিত একটা চরিত্র, রাষ্ট্র নির্মিত চরিত্র, হ্যাঁ এটা আমি বলছি, ওপেনলি বলছি যে হাদি যদি বেঁচে থাকতো, আপনার আমার মতো সাধারণ মানুষ থাকতো, সে কয়েকশো ভোট পাইতো এবং আবার সে তার ওই ইনকিলাব কালচারাল সেন্টার নিয়ে এসে পড়ে থাকতো। আজকের যে হাদি কাল্ট ফিগার নির্মিত হয়েছে, এটা রাষ্ট্রের প্রযোজিত চরিত্র। একইভাবে ভিন্ন মতের রাজনৈতিক শক্তিকে নিয়ে ইঙ্গিতপূর্ণ আক্রমণাত্মক বক্তব্য দিয়েও সমালোচনার মুখে পড়েছেন সাংবাদিক শাহেদ আলম। অনেকেই বলছেন, জুলাই গণ অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে যারা দেশের পক্ষে ইতিবাচক ভূমিকা রেখেছে তাদের নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যাচার করেছেন এই সাংবাদিক। তারা কেমন বাংলাদেশ চায় গত 16 মাসে 15 মাসে একবারে উর্বর অর্কেস্ট্রা তারা দেখিয়েছে। এই দেশে ভাঙচুর, মববাজি এবং সংখ্যালঘুর অধিকার হরণ করা, নারীকে স্ল্যাট শেপিং করা, হেন কোনো রাজনীতি, নেগেটিভ রাজনীতি নেই, তারা করে নাই। এছাড়া বর্তমানে শাহেদ আলম তারেক রহমানকে নিয়ে উচ্ছ্বসিত থাকলেও একটা সময়ে চুপ থাকার কারণে কড়া ভাষায় সমালোচনা করেছেন বিএনপি চেয়ারম্যানের। সচেতন মহলের দাবি, শাহেদ আলম যেভাবে বলেছেন সেই সময়ে এতটা নিশ্চুপ ছিলেন না তারেক রহমান। অপছন্দের জায়গা থেকেই এমন সমালোচনা করেছেন বলে মত তাদের। তারেক রহমান আদালতের কনভিক্টেড আসামি, তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে বাংলাদেশে। ঠিক আছে, বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে, আমার বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা আছে। অলিখিত বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল আমার রিপোর্টিং ধারণ করার মতো অবস্থায় নাই, কোনো সংবাদপত্র আমি যে ভাষায় কথা বলি হয়তো অবস্থায় নেই। তাই বলে কি আমি থেমে আছি? এই যে আমি কথা বলছি আপনাদের সাথে, আমি ফেসবুকে কথা বলি। একইভাবে কয়েক বছর আগে নিজের ব্যক্তিগত ব্লগেও তিনি বলেছেন, দুর্বলতম দলে পরিণত হয়েছে তারেক জিয়া এবং বিএনপি। দুর্বলতম দলের একটিতে পরিণত হয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এবং তারেকের রাজনৈতিক পদ নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি শাহেদ। আমরা জানি একজন যিনি চেয়ারপারসন তিনি জেলে আছেন, ভারপ্রাপ্ত যিনি চেয়ারপারসন কিংবা
উনি কি মহাসচিব নাকি? বর্তমানে বিএনপির রাজনীতির ব্যাপক প্রশংসা করলেও দলটি ক্ষমতায় আসলে দেশের পরিস্থিতি কেমন হবে তা নিয়েও সন্দিহান ছিলেন এই সাংবাদিক। অপেক্ষা করছে তারেক রহমানকে সিংহাসনে বসানোর জন্য কিংবা বিএনপিকে সিংহাসনে বসানোর জন্য। আমি তো একজন মানুষকেও শুনি নাই যে না তারা বলে যে না এর চেয়ে ভালো পরিস্থিতি হবে বিএনপি ক্ষমতায় আসলে। কেননা মানুষ পরিবর্তন চায়, কিন্তু সেই পরিবর্তন কি একটা খারাপ শাসন থেকে আরেকটা খারাপ শাসনে ঝাঁপ দেওয়া? একটি ভিডিওতে কাচের খালি বোতল দেখিয়ে বিএনপিকে বোতলবন্দির সাথে তুলনা করেন তিনি। একেবারে ফ্রেশ টেস্ট আপনার লেখা। এটার মধ্যে কি বিএনপি নামক একটা বিশাল দল মোটামুটি বোতলের মধ্যে ঢুকে ফেলা হয়েছে। আবার তারেকের চেয়ে সজীব ওয়াজেদ জয়ের জনপ্রিয়তা বেশি বলেও মন্তব্য করেছিলেন শাহেদ। একটু তুলনা করার চেষ্টা করছিলাম। সজীব ওয়াজেদ জয়, তার এখানে ফেসবুক, টুইটার এবং অন্যান্য যেসব তথ্য সবকিছু স্পষ্ট। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সেই সাথে আওয়ামী লীগ এবং শেখ মুজিব প্রীতিও দেখা গেছে শাহেদ আলমের বক্তব্যে। বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করে কথা বললেই যে খুব রাজনীতিতে সক্রিয় হওয়া যাবে এটা। বিএনপিকে কটাক্ষ বা আওয়ামী প্রেমী শুধু নয়, জামায়াতে ইসলামীকে খাটো করে কথা বলতে ছাড়েননি শাহেদ। ওনারা যেমন জামাত করছে, যে জিকির করছে, এখন শেখ হাসিনার অবর্তমানে আব্দুল্লাহ তাহের সাহেবরা শেখ হাসিনার ভূমিকায় নেমে গিয়েছেন বিএনপিকে। এগুলো শুধু মুনাফিকের রাজনীতি, এটা হচ্ছে নিমকহারামের রাজনীতি। অ্যাডভোকেট শিশির মনিরের উদাহরণ টেনে স্বৈরাচারী আমলে জামায়াতের কৌশলী রাজনীতিকে গুপ্ত বলে বিদ্রূপ করেছেন। শিশির মনির উনি যে রাজনীতি করেন, উনি যে খুব ভালো বক্তা কিংবা উনি যে জামাতের রাজনীতির একজন বড় মুখ, এটা 5 তারিখের আগে তো আমরা জানতাম না, গুপ্তভাবে ছিলেন আর কি, এখন সামনে এসেছেন। জামায়াতের তৎকালীন আমির শহীদ মতিউর রহমান নিজামীর সন্তানদের নিয়েও বিতর্কিত কথা বলেছেন তিনি। মাওলানা মতিউর রহমান নিজামীর ছোট পুত্র, উনিও জামায়াত ইসলামের রাজনীতি সম্পর্কে নেতিবাচক কথা বলেন, যদিও তার অন্য 2 পুত্র জামায়াত ইসলামের রাজনীতি করেন। 2024-এর গণ অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে ইসলামী ছাত্র শিবিরের দেশের পক্ষে অগ্রণী ভূমিকা থাকলেও সংগঠনটিকে মব সৃষ্টিকারী হিসেবে উল্লেখ করেছেন শাহেদ। 5 তারিখের পর থেকে যত মব হয়েছে এর সবগুলোর পেছনে ছাত্র শিবির ক্যাটালিস্টের ভূমিকা পালন করছে। শুধু রাজনীতি নয়, ধর্ম নিয়েও বিতর্কিত বক্তব্য দিতে দেখা গেছে এই বিতর্কিত সাংবাদিককে। মুসলমানরা যেখানে যায় সেখানেই মসজিদ বানায়, এটি নাকি ধান্দার অংশ। ধর্ম নিয়ে এমন কুরুচিপূর্ণ কথা বলেছেন শাহেদ আলম। ধরেন আমরা যেখানে যাই একটা মসজিদ খুলে বসি, যেই শহরে যাই না কেন, শহরে যান না কেন, তারা একটা মন্দির খুলে বসেন, একটা উপাসনালয় খুঁজে বসেন, কাউকে না কাউকে তো কিছু খেতে হবে, তাই তো? এরপর বলেছেন তাবলিগ জামাতের মতোই ইসকন একটি ধর্মীয় সংগঠন, এটি কোনো সন্ত্রাসী সংগঠন নয়। এই বিষয়ে মুসলমানদের মগজ ধোলাই করা হয়েছে। আমাদের মগজ ধোলাই হয়েছে কিনা, কেউ এই মগজ ধোলাইয়ের পিছনে কোনো গোষ্ঠী বা স্বার্থ, তার স্বার্থ সিদ্ধির জন্য কাজ করছে কিনা, ইসকন কি তা নিয়ে ইনিয়ে বিনিয়ে ইতিবাচক মনোভাবের কথা তুলে ধরেছেন শাহেদ। ইন্টারন্যাশনাল সায়েন্স ফর কৃষ্ণা কনসায়েন্সেস, যেটির জন্ম নিউ ইয়র্কে 1960 সালে, শিল প্রভুপাদ নামে একজন ব্যক্তি, তিনি এইটির উদ্ভব করেছিলেন এই ভেবে যে সকল ধর্মের মানুষ তাদের কৃষ্ণের যে দর্শন, ভগবানের যে দর্শন, সেটি বোঝার দরকার আছে। বহির্বিশ্বেও ইসকন, বুঝতে হবে যে ইসকন কিন্তু শুধু ভারতীয় হিন্দুদের সংগঠন নয়, এটি সারা বিশ্বের যারা হোয়াইট শ্বেতাঙ্গ আছে তাদেরও একটা নিজস্ব জায়গা, যারা কয়েক মিলিয়ন মানুষ এরই মধ্যে এই ইসকনের আদর্শ গ্রহণ করেছেন। দেশের নানা হত্যাকাণ্ড এবং ভাগোয়া লাভ ট্র্যাপের সাথে ইসকন জড়িত থাকলেও শাহেদের দাবি ইসকন জঙ্গি কাজের সাথে জড়িত নয়। ফুড ফর প্রোগ্রাম নামক একটি প্রোগ্রাম আছে, যেটি ইন্টারন্যাশনালি তারা করেন ফান্ডিং এর মাধ্যমে। এখন আপনি ধরেন যে এটি বাংলাদেশে বললে আপনার মনে হচ্ছে, ধরুন যে ভারতে আপনি একজন মুসলিম, আপনি তাবলিগ জামাতে বেরিয়েছেন, রাস্তায় প্রতিমধ্যে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন এবং দাওয়াত দিতে দিতে একজন হিন্দুকেও আপনি দাওয়াত দিয়ে ফেললেন। একবার বুঝেন তো কাণ্ডটা কি হবে, পিটিয়ে মেরে ফেলবে, তাই তো? হিন্দুরা, উগ্র হিন্দুরা, RSS এর হিন্দুরা। ঠিক একই কাজটাই হয়েছে বাংলাদেশে। ইসকন যখন বাচ্চাদেরকে প্রসাদ খাওয়াচ্ছে এবং যখন হরে কৃষ্ণ কিংবা জয় কৃষ্ণ বলে স্লোগান দেওয়াচ্ছে, সেটা নিয়েই যত আপত্তি তৈরি হয়েছে। এর বাইরে আমি দেখি না যে ইসকন কোনো জঙ্গি কার্যক্রমে জড়িত। দেশের সাধারণ মানুষের মাঝে ইসকনের বিষয়ে পরিষ্কার ধারণা থাকলেও শাহেদের দাবি ছিল ভিন্ন। বাংলাদেশে যে ইসকন নামের যে সংগঠনটি, এই সংগঠনটি আমার কাছে মনে হয় যে এটা একটা উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন।
এই চক্রান্ত শুধু আজকে না, এই চক্রান্ত ভারত এবং ইসকন যুগ যুগ থেকে চলে আসছে এবং এই চক্রান্তে তারা মেতেই থাকবে। এক কথা হলো দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তারা পায়তারা করতেছে। বিভিন্ন দিকে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। এখন সংঘবদ্ধ একটা পরিকল্পনা নিয়ে চট্টগ্রামে একটা সুযোগ পেয়েছে, তারা এই কাজটা করেছে। ইসকন একটা বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজ করছে এবং এই আমাদের সবাইকে আসলে নট অনলি মুসলিম, এদেশের প্রত্যেকটি দেশপ্রেমিক মানুষকে আসলে এদের নিয়ে চিন্তা করা দরকার। সুবিধাবাদী এসব বুদ্ধিজীবীর কারণে ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, এমন ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। তাই তো দল এবং দেশের স্বার্থে এসব মানুষদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান তাদের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।